নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাবা, আলোর ফুলকিটা পড়লো দেখলেন? এখান থেকে একটু বাদে এই ট্রান্সফরমারটা থেকে কিছু একটা গন্ডগোল হবে এখানে যখন এটা পড়লো। তো যাই হোক, এখন বাজে 6:30। আজকে থেকে আমার ব্লগ এখন থেকে আমি শুরু করছি। কালকে বিপরীতকরণী করার পরেও এত বৃষ্টির আওয়াজে এত ঘুম আসছে, কিন্তু আমার কেন জানি না কালকে ঘুমাতে ইচ্ছা করছিল না। আর কালকে আপনাদের সাথে যখন আমি গানটা শেয়ার করেছি তখন বাজে প্রায় 12:30। তার অনেক আগেই আমার শুয়ে পড়ার কথা, ইনফ্যাক্ট আমি শুয়ে পড়িও, কিন্তু কালকে এত বেশি বাবার কথা মনে পড়ছিল। তো যাই হোক, আপাতত দিন তো শুরু হলো, কিন্তু এত বৃষ্টিতে মেয়েটা স্ট্যান্ড পর্যন্ত যাবে কী করে এটাই ভাবছি। এতক্ষণ থেকে আমি ঘুরঘুর করছি, মেয়ের খাওয়া হয়ে গেছে। তো এখনও পর্যন্ত একটা টোটো রিক্সা কিচ্ছু দেখতে পেলাম না, যেটা গেল এখনও পর্যন্ত না। 7:30টার সময় ওদের বাস ছেড়ে দেওয়ার কথা, মানে 7:40-এ ছেড়ে দেওয়ার কথা, 7:30টায় আসার কথা হাতিমোড়েতে। 1 ঘন্টা টাইম আছে যদিও, কিন্তু এখনও পর্যন্ত একটাও টোটো রিক্সা নেই, এটাই আশ্চর্য ব্যাপার। এর আগে এর থেকে বেশি বৃষ্টিতেও গেছে, কিন্তু কেন জানি না আজকে এরকম হচ্ছে, মানে দেখতে পেলাম না, অনেকক্ষণ থেকে ঘুরছি। আর সারা রাত ধরে শিলিগুড়িতে বৃষ্টি, অঝোরে বৃষ্টি। আর মাঝরাতে, শেষ রাতে ভীষণ বৃষ্টি। এখন তবুও তোরটা অনেকটা কমে গেছে। বন্ধ হচ্ছে। আমারও সকালবেলা থেকে জিম যাওয়া শুরু হলো। এখন বৃষ্টিটা একটু কমেছে এবং একজনকে পাওয়া গেছে। আপনার এটাই বউনি না? আচ্ছা, কি বৃষ্টিখানা ছিল, 7:30 বাজেনি। চলো। আগের দিন টুপুরের স্কুলে গিয়ে এই অনুমতিটা আমরা নিয়ে এসেছি যে টুপুর কিছুদিন ওর শুধু খাতাগুলোকে নিয়ে স্কুলে যাবে, কোনো বই নেবে না। কারণ বইগুলো নিলে এতটাই ব্যাগটা ওজন হয়ে যাচ্ছে যে সেটা তোলা খুব কঠিন হয়ে যাচ্ছে। এবং এই একটা কিন্তু অন্যতম প্রধান কারণ যে 11-12-এ বাচ্চারা প্রায় স্কুল বাঙ্ক করে। টানা একভাবে এত ভারী ব্যাগ নিয়ে সারা বছর স্কুলে যাওয়াটা খুবই কঠিন। কিন্তু স্কুলেরও কিছু করার থাকে না, তাদেরকেও এই নিয়মটা রাখতেই হয়। বাচ্চারা বই না নিয়ে গেলে তাদেরই বাকি করে চলবে। তো যাই হোক, সেই জন্য আমরা বলেছি যখন একটু অসুবিধে হবে আমরা আপনাদের জানিয়ে দেবো যে ওর একটু শারীরিক অসুবিধে চলছে। আপনারা যদি সে কটা দিন ওকে একটু স্কুলে বই না নিয়ে গেলেও চলে এরকম জিনিসটা অ্যালাউ করেন, তাহলে ও কিন্তু নিয়মিত স্কুলে যেতে পারবে। তো কোঅর্ডিনেটর স্যার বলেছেন, হ্যাঁ, প্রিন্সিপালের কাছে একটা ইমেল করে দিন, এবং আমরাও ব্যাপারটা জানা রইল। যখন ও সুবিধে হবে ও বই নিয়ে আসবে, আর যখন হবে না তখন শুধু খাতা নিয়ে এলেই হবে। একদম কিন্তু সেকেন্ড আউটফিটটাও তো আজকে ব্যবহার হয়ে গেল। কালকে যেটা হয়েছিল সেটা তো কাঁচা হয়নি এখনো, এটাও গিয়ে কেচে দেবো, শুকালে হয় কালকের মধ্যে। ঠিক আছে, চলুন। এই রাস্তাটা না বৃষ্টি বাদলার দিনে হাঁটা খুবই চাপ, কিন্তু আজকে দেখছি তেমন নোংরাপাতি করেনি। একটু আগে মিউনিসিপ্যালিটির লোকে এসে পরিষ্কার করে দিয়ে গেছে। আসলে পথকুকুরগুলো এখানে ভালো খেতে টেতে পারে, জানেন তো। এখানকার মানুষরা, মানে এই লাইনের মানুষগুলো খুব পশুপ্রেমী, যার ফলে হ্যাঁ নোংরা করে এটা ঠিকই, কিন্তু নিরাপত্তাও তো দেয়, সেটাও তো মানতে হবে ভাই। এখন বাজে 9:30, একদম ঝাড়া 2 ঘন্টা জিম। বাড়ি পৌঁছতে এইটাই ভাবছিলাম যে আমি আজকে ওদের দুজনকে যে খেতে দিয়ে এসেছি, তখনও আমার শ্বশুরমশাই আজকে ওঠেননি। আমার হাজব্যান্ড সকালবেলায় কলেজে গেছে, তখন উঠেছিলেন, ছেলেকে ঠাকুরের নাম টাম করে দিলেন বারান্দাতে দাঁড়িয়ে। তারপর আবার তিনি ভেতরে ঢুকে শুয়ে পড়েছেন। তো তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনি কী খাবেন, তো একটা বলে দিলেন, তো সেটা না ঢাকা দিয়ে এসেছি। কিন্তু তখন মেজো কাকারও শরীরটা বেশ খারাপ মনে হলো যখন আমি টুপুরকে নিয়ে বেরোলাম। ইতিমধ্যে 2 ঘন্টা কেটে গেছে, তো আমি বুঝতে পারছি না যে ওরা আদৌ খেলো কি না। এই সময়টাতে এই পিছু টানটা আমার মারাত্মক থাকে, যে 2 বুড়ো মানুষকে জল খাবার খেতে দিলাম, তারা সেগুলো ঠিকঠাক করে খেলেন কিনা। কারণ আমার শ্বশুরমশাইকে না একদম পুরোপুরি বেড়ে মুখের সামনে না ধরলে উনি খুব একটা খেতে পছন্দ করেন না। তো যাই হোক, এসে দেখলাম যে হ্যাঁ, ঢাকাটা রয়েছিল, সেই জন্য তারা তুলে খেয়ে নিয়েছেন। তবে খুব একটা সন্তুষ্ট নন এটা মনে হলো। এই সময়টায় যে জিম করছি, ব্যাপারটা ওনার খুব একটা ভালো লাগছে না। আজকে সেটা ভাবভঙ্গিতে বুঝিয়ে দিলেন। সকালবেলা যখন আপনার সাথে কথা বললাম তখনও 20 ছিল, এসে দেখছি ফুটে গেছে। ওরে বাপ রে বাপ,
বারান্দা বাগান আমার আলো হয়ে আছে গো। আহা হা হা, আহা, কতদিনের শখ ছিল এই একটা জবার, সত্যি। এক্ষুনি প্রতিস্থাপন করবো, এক্ষুনি করবো, কারণ আমি চানে যাব সেই বন্দোবস্তই করেছি। গিজার ভিজার সব মানে জল টল গরমও হয়ে গেছে, কিন্তু স্নানে যাওয়ার আগে এই কাজটা করে ফেলি। এই যে লাগিয়ে দিয়েছি, অন্যান্য সব গাছেতেও জল দেওয়া কমপ্লিট। ইতিমধ্যে আপনাকে খবর দিয়েছে সে আজকে আসছে না, তার মানে কাজ একটু বেশি। ঠিক আছে চল, আজকে আমার শ্বশুরমশাই মামুনের হাতে খাবার খেতে ইচ্ছা হচ্ছে, সেই জন্য মামুনকে ডাল ভাত আর ডিম শুদ্ধ রান্না করিয়েছি। তা এখন ঠিক আছে, আমাদেরও আজকে ওপরে ডিমই হওয়ার কথা, সেজন্য আমরা ডাল ভাতটা করিনি, আমরা কুঁদরি ভাজা করেছি একটু বেশি করে, আর লাউ হয়েছে একটু বেশি করে। তার মানে আমি একটু বাদে, এখন আমার শ্বশুরমশাই বাইরে গেছে, একটু বাদে আমি একটু কুঁদরি ভাজা আর লাউ নিয়ে যাব নিচে। আর রাত্রে কি খাওয়া হবে দেখা যাক। আর আমি যে এবারে এতগুলো টাকা দিয়ে লাউটা কিনেছি, লাউটা বুড়ো না মাসি? আগের দিন একটা বুড়ো বড় বড় করে কেটেছে, তাই তোমার না দুধ চা খেলে এসিড হয়? না ঠিক আছে ঠিক আছে, ইচ্ছা হচ্ছে যখন খেয়েছো বেশ করেছো। মাঝে মাঝে সবকিছুর অভ্যেস থাকা ভালো, একবারে সবকিছু বর্জন করে দিলে পরে কোথাও একটা গেলে যদি ওখানে ওই ছাড়া অপশন না থাকে, তখন মরুভূমি ফিল হয়। ধরো কোথাও গেলে সেখানে লাল চা হয় না, শুধুই দুধ চা, তখন কি হবে? ওই জন্য একটু অভ্যেস থাকা ভালো। না ঠিক আছে ঠিক আছে। দেখতে দেখতে আমার মেয়েও চলে এলো, সে এখন দাদুর সাথে মোলাকাত করছে। যখন আজকে সকালে আমরা বেরিয়েছি তখন আমার শ্বশুরমশাই উঠেননি, তো খুব হয়ে যাচ্ছে, কি যেন উচ্চাটন হয়ে যাচ্ছেন। অনেকবার করে বলছেন ওকে বলিস সকাল থেকে আমার সঙ্গে দেখা হয়নি, যেন স্কুল থেকে ফিরে উপরে না গিয়ে আগে আমার সঙ্গে দেখা করে। তো কালকে কোঅর্ডিনেটরের সাথে কথা বলে এসেছি, বই ছাড়া শুধু কপি মানে খাতা নিয়ে যেতে বলেছে, তাতেও ব্যাগের যা ওজন, বাপরে বাপ, শুধু খাতা আছে বই নেই। এক নাগারে সকাল থেকে চলছে, তো গানগুলো নিয়ে অনেকক্ষণ ধরে আজকে প্র্যাকটিস করেছি। আমার সাথে হারমোনিয়াম বাজাবে সুব্রতদা, কালকে থেকে সুব্রতদার সাথে প্র্যাকটিস। তো নিজে আগে একটু তৈরি হওয়ার জন্য গানগুলো প্র্যাকটিস করেছি। আমার খুব ঘুম পাচ্ছে, এখন মেয়ে স্নান টান করে তাকে একটু খাইয়ে দিয়ে নিজে একটু খেয়ে নিয়ে আমরা একটু ঘুমোবো দুজনেই। আজকে আমাদের হয়েছে ডিম পোস্ত, এত টেস্টি হয়েছে না খেতে। তাকে সেদ্ধ করে নিয়ে তারপর হালকা করে একটু ভেজে নিয়েছে মিনামাসি, মানে আমি বলে দিয়েছি মিনামাসি করেছে, এটা আগে আমাদের বাড়িতে হতো। তারপর একটু কালো জিরেতে তেলেতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর নুন হলুদ সামান্য না দেওয়ার মতো চিনি, তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে তার পোস্তটা দিয়ে দিয়েছে বেটে আর কি, অনেকটাই পোস্ত ছিল, শুধু পোস্ত, কোনো সর্ষে নয় কাজু বাদাম না কিছু। তো সেটা একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে ডিমটা দিয়ে দিয়েছে, তো সেটা ফুটে উঠেছে, নামিয়ে দিয়েছে। কি সহজ রান্না, মানে একদম সময়ও লাগে না, অথচ কি দুর্দান্ত খেতে হয়েছে। হলুদটা একটু কম দিলেই ভালো, বা না দিলেও হয়, আমি একটু অল্প করে হলুদ দিতে বলেছি। মানে এত সুন্দর খেতে হয়েছে কি বলবো। আমাদের আজকে এখনও মানে আমি খেয়ে নিলাম, আমি পারছিলাম না আজকে আর কি, এখনও কিন্তু হয়নি, পুজো হয়নি আজকে, কিন্তু আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, আমাকে একটু শুতেই হবে অন্তত পক্ষে আধ ঘন্টাতে। তারপর উঠে যেহেতু খেয়ে ফেয়ে নিলাম, সে তো জামা কাপড় ছেড়ে তারপর পুজো করবো। আর এখান থেকে দেখুন তেজপাতা গাছটা এত সুন্দর লাগছে দেখতে। বৃষ্টি হয়ে গেলে এই হয় যে গাছপালা একেবারে ঝকঝক করে, দারুণ লাগে দেখতে। মেয়ে খেয়ে শুয়ে পড়েছে, আমি ফোনটাকে চার্জে দিই, দিয়ে এবার আমি একটু শুই, তারপর বিকেলবেলা একটু বেরোবো, কাকার জামা কাপড়গুলো কিনে আনবো আজকে।
শুভ সন্ধ্যা বন্ধুরা। খুব সে ঘুমিয়েছি, তারপর বিকেলবেলায় উঠেছি, তারপরে ফুল তুলেছি, তারপরে পুজো করেছি। যার ফলে এখন যখন সন্ধেবাতি দিতে এসেছি, ঠাকুরের খাবার জিনিসগুলো তুলে দিলেও ফুলগুলোকে সরাতে ইচ্ছা করছে না, কারণ সেগুলো এখনও তাজা। তবে রাত্রেবেলায় ঠাকুরকে তো সমস্ত ফুল টুলগুলো সরিয়েই দিতে হবে, কিন্তু সন্ধেবাতি দেওয়ার সময় ফুলটাকে সত্যিই তুলতে ইচ্ছা করছে না। এখন তারপর যখন শুতে যাব, পোশাক তো ছেড়েই শুতে যাব, তখন নিচে এসে ঠাকুরের কাছ থেকে সমস্ত ফুল টুলগুলো সরিয়ে নিয়ে যাব। কিন্তু এখন আমি আসলে এই খাবার থালাটাও তুলতে এসেছিলাম, ফুলগুলো সরিয়ে দিতে এসেছি, তো দেখলাম যে না, ওই পিঁপড়েতে মিছরিতে প্রচুর পিঁপড়ে ধরে গেছে, কিন্তু ফুলগুলো ঠিক একই রকম ভালো রয়েছে। আর এইগুলো হচ্ছে আমাদের ছাদ বাগানের একটা জবা রয়েছে, গোলাপ জবা বলে এটাকে, সেটা এখনও ফোটেনি, দেখুন এটা ফুটে উঠবে। ভাবছি এই গোলাপ জবাগুলোকেই শুধু রেখে দেবো, যে শ্রীরামের পায়ে যেটা রয়েছে, বজরংবলীর কাছে যেটা রয়েছে, মা অন্নপূর্ণার কাছে যেগুলো রয়েছে প্রচুর ফোটে, তা এগুলো শুধু ঠাকুরের চরণে রেখে দেব। কারণ সকালবেলায় উঠে দেখব এগুলো পুরো থালার মতো হয়ে ফুটে রয়েছে। এরকম একজন ভ্রাম্যমান ফুল গাছ বিক্রি করেন এক ভদ্রলোক, তার কাছ থেকে বাই চান্স আমি এত ভালো একটা জবা পেয়ে গেছি। এটাতে তেমন মিলিবাগেরও আক্রমণ হয় না, রক্ষণাবেক্ষণ খুব একটা বেশি কিছু প্রয়োজনও হয় না, আর ফুল দেয় ঝেপে এবং সারা বছর ভর। আর আমার বাড়িতে আজকে অনেক জিনিসেরই অভাব দেখছি ঠাকুর ঘরেতে, তবে সেটা ভর্তি হয়ে যাবে। প্রথমত হচ্ছে এই যে ঠাকুরের তেল, সেটা যেহেতু আজকে অভাব, সেহেতু আজকে মোমবাতি দিয়েছি। পুজোর সময় তেলের প্রদীপ দিয়েছিলাম, কিন্তু এখন তেলটা একেবারেই শেষ, যার ফলে সন্ধেবেলাটা মোমবাতি দিয়েছি। বাবাজি অনেক দিন এই ঠাকুর ঘরে ছিলেন, আজকে আবার উপরে নিয়ে যাচ্ছি। কবে যে টানবেন আমাকে কে জানে। এবার পুজোতে কোথায় ঘুরতে যাওয়া হবে প্ল্যান ট্যান হচ্ছে। আমার প্রচণ্ড ক্যাচিধাম যাওয়ার ইচ্ছা, সেটা হবে না, কারণ এই লোকটা সারা বছরভর পাহাড়ে চাকরি করে ছুটির দিনেও পাহাড়ে যেতে চাইবে না, আর ক্যাচিধাম তো নৈনিতালের কাছে। আর হতেও পারে বাবাজি যদি ব্যবস্থা করে দেয়, কবে যে এই লোকটা দয়া হবে কে জানে। নিচে সমস্ত ফুল তরতাজা রয়েছে, এক তো জলো জলো আবহাওয়া, জানলাগুলো বন্ধ থাকে, কিন্তু এইখানে তো আমাদের বোধিবাবু সারাক্ষণ পাখা চালিয়ে কাজ করেন, যার ফলে তো এখানকার ফুলগুলো কিন্তু শুকিয়ে গেছে, খুব শুকিয়ে না গেলেও ঝামড়ে গেছে, যার ফলে এই জায়গাটা পরিষ্কার করে দিলাম, দিয়ে তারপর সন্ধেবাতির জন্য লোবান ধূপ জ্বালিয়ে দিলাম, সাথে ধূপকাঠি এবং মোমবাতি। আমাকে খুব শিগগিরই দশকর্মার দোকান থেকে এই লোবান ধূপ সমেত আরও অনেকগুলো জিনিসপত্র কিনে আনতে হবে। সব থেকে বেশি করে প্রয়োজন সেটা হচ্ছে তেল, অবশ্যই সর্ষের তেল, তিলের তেল নয়। এবং ঠাকুরের জন্য যে বড় বড় সর্ষের তেলগুলো পাওয়া যায়, যেগুলো ভোজ্য নয় কিন্তু ঠাকুরের কাজের জন্য ব্যবহার করা যায়, সেই সমস্ত তেলের যে বোতল সেগুলো বিধান মার্কেটেতেই পাওয়া যায়, সুভাষপল্লী অঞ্চলেতে কিন্তু পাওয়া যায় কেবলমাত্র তেলের বোতল। আমার একটু বাইরে যাওয়ার আজকে ইচ্ছা ছিল, দরকারও ছিল, বলেছিলাম যে যাব, স্থিরও করে নিয়েছিলাম যে যাব, কিন্তু আলপনা দিয়ে আসেনি, যার ফলে হলো না আর কি। কারণ এই সময়টাতে বারবার করে লোকজন আসেন, ওদের প্রচণ্ড খিদে পায়, বারবার করে খেতে দিতে হয়, মানে অল্প 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 করে দুমুঠ মুড়ি, দুমুঠ চিড়ে ভাজা, এরকমভাবে ওরা খায় আর কি। যার ফলেতে ওইগুলো হাতের কাছে দিয়ে বারবার চাটা দিয়ে, তাছাড়া দুজন লোক এলেন, সেসবগুলো করে আর আজকে বেরোনোটা সম্ভব হবে না। তো ঠিক আছে, আর কি করা যাবে, যাব কাল পরশু কোনো এক সময় যাব, কালকেই যাব, কারণ রবিবার দিনে তো বন্ধ থাকবে দোকান বাজার। দেখি কালকে যদি আপনাদের আসে তাহলে হয়তো বা কালকেই যাব, আর যদি না হয় তাহলে দুপুরবেলাতে বেরোতে হবে। কালকে আবার আমার রিহার্সাল আছে সুব্রতদার বাড়িতে 7:30 থেকে সকাল, মানে সন্ধে। আর কালকে আবার মামুনও আসবে না, মামুন দুদিনের ছুটি নিয়ে গেল আজকে। তো সেটা অবশ্য আলপনা দিকে নাকি, যখন আলপনা দিত ওদের বাড়িতে খবর দিয়েছিল যে আসবে না, সেটা যখন ওদের বাড়িতে খবর দিতে গেছে তখন মামুন বলে দিয়েছে যে আমি কিন্তু কাল দুদিন আসবো না, তুমি কিন্তু অবশ্যই এসো। তো এখন দেখি আসে যদি তো ভালো কথা, আর না আসলে আর কি, চলতে হবে এইভাবেই। আমার মতো মানুষের পক্ষে না একটা নির্দিষ্ট ডায়েটে থাকাটা খুব চাপ। এক তো হচ্ছে কি খেতে ভালোবাসি, কিন্তু এখন কিছু খেতে পারবো না, কিন্তু ঘরেতে যা ভালো মন্দ রান্না হবে সব পরিপাটি করে বেড়ে বাড়ির সবাইকে খেতে দিতে হবে। আমার বাড়িতে কেউ একটা মেম্বারও আমি বাদ দিয়ে নিজে হাতে বেড়ে খেতে একেবারেই পছন্দ করে না। তাদেরকে খুব সুন্দর করে বেড়ে খেতে দিলে তারা ভীষণ খুশি, তা নইলেই ভীষণ বিরক্ত হন। আমার দুই শ্বশুরমশাই নিচে যারা রয়েছেন তাদের কথা তো ছেড়েই দিন, আমার হাজব্যান্ডও। এই যে গোবিন্দভোগ চালের ভাত যখন প্রত্যেক দিন বেড়ে দিই বা মেখে দিই, আমার যে এত খেতে ইচ্ছে করে,
কিন্তু উপায় নেই, আমার খাওয়া যাবে না এগুলো। কিন্তু তাকে ওরকম করে না মেখে দিলে আবার সেও বিরক্ত হয়। তো যাই হোক আর কি, এইভাবেই চলছে। কি আর করা যাবে, মাঝে মাঝে মনে হয় একটু যদি বুঝদার হয় বাড়ির মানুষগুলো। সেই জন্যই আজকে বেশ একটুখানি রাগারাগি হয়ে গেছে আমার সাথে। একদম তাড়াতাড়ি করে সমস্ত খাবার দাবার কমপ্লিট করেই ফেলেছি, মানে খাওয়ানো দাওয়ানো। কারণ যত রাত বাড়ে না, আমার কষ্টটাও বাড়ে। এইমাত্র সব মেজে রাখলাম, তো একটু জল ঝরতে সময় লাগবে। দাঁড়ান, এই ঘরে বসে একটা কথা বলি। ওদেরকে খাইয়ে টাইয়ে দিয়ে এলাম, এসে আমি আজকে বলে দিয়েছি যে তোমরা কিন্তু আজকে তাড়াতাড়ি খেয়ে নাও। কারণ আমার 75 হার্ট চলাকালীন আমার ওই 6:30টার মধ্যে সবটুকু খাওয়া হয়ে যায়। আর যেটুকু লাঞ্চ করা, তারপরে ডিনার, তো আমার ওই সবজি সেদ্ধ করে তারপর সেটাকে ওই স্ম্যাশ করে তারপর একটা জল, ওই সবজি সেদ্ধ জলটা, তো সেটাতে কি হয়, আমার যত রাত বাড়ে আমার প্রচণ্ড খিদে বেড়ে যায়। জল খেয়ে খেয়ে খিদেটাকে দমন করা এখন কিছুটা অভ্যেস মতো হয়েও গেছে, কিন্তু তাও যত রাত বাড়ে না তত কষ্টটা বাড়ে। সেজন্য একটু তাড়াতাড়ি খেয়ে নিয়ে যদি শুয়ে পড়তে পারি তাহলে ভালো। যত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো তত তাড়াতাড়ি ওই খিদের অনুভূতিটা আর থাকবে না। মেদ বাড়িয়েছি এত, এখন উপায় তো নেই এরকম পৃচ্ছ সাধন ছাড়া। তো বাইরে আবার মনে হচ্ছে ঝিরঝি করে একটু বৃষ্টি পড়ছে। হ্যাঁ, বাইরে যে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, খাওয়া দাওয়া মিটিয়ে দিয়েছি জন্য অনেক তাড়াতাড়ি আজকে আমার ইয়েটাও হয়ে গেল, বাসন টাসন মাজা হয়ে গেল। জলটা ঝরুক, তারপর রান্নাঘরে আরেকটু কাজ আছে। আচ্ছা, যে সুদীপার রান্নাঘরের যে সুদীপা সুদীপা ম্যাডাম, আচ্ছা সেটা তো ওই যেটা, আপনাদের কি মত আমি জানি না, আমি সাধারণত এরকম ব্যাপারে একটা কখনো কখনো একটু মতামত দিয়েই থাকি। আমার চ্যানেলে যারা রয়েছেন তারা নিশ্চয়ই জানেন। কিন্তু আমার একটা জিনিস না খুবই খারাপ লেগেছে, বিফ নিয়ে যেটা হচ্ছে সেটা তো হয়ে গেছে, মানে সেটা নিয়ে প্রতিক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়া অনেক কিছু হয়েছে। কিন্তু আমি একটা ক্লিপিং দেখলাম যেখানে সে, আমি ওই এপিসোডটা কিন্তু দেখিনি, খণ্ডাংশ যেটুকু সেটুকু দেখে আমি বুঝলাম এক জায়গায় সে লিখেছে ফ্রিজ পরিষ্কার করা। তার মানে তারা বাড়িতে কেউ একটা এলে রান্না করতে ইচ্ছে করছে না, ফ্রিজে যেটুকু বাঁচা কুচা আছে সেটুকু তারা সুন্দর করে সাজিয়ে দিয়ে দেয়। আমরা এরকম দুষ্টুমি মাঝে মাঝে করেই থাকি, যে সমস্ত গেস্টদের আমরা পছন্দ করি না, খাটতে ইচ্ছা করছে না, এরকম দুষ্টুমি আমরা করেই থাকি। সে কে নিজের অন্য একটা দেশে গিয়ে সেই দেশের জাতীয় টেলিভিশনে সে কি ভারতবর্ষের কথা বললো, আমরা এরকম করে থাকি। মানে ভদ্রমহিলা না, বিশ্বাস করুন, বিতর্ক চান। হ্যাঁ, তারপরে বিতর্ক চাইতে গিয়ে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, সেই জন্য এখন কান্নার ঢং করছে। কিন্তু ভদ্রমহিলা বিতর্ক চান। ভাই, আমি ভারতবাসী, এবং আমার বাড়িতে কোনো অতিথি এলে অতিথি নারায়ণ বলে মনে করা হয়। যদি আমাদের সেরকম কোনো অসুবিধে থাকে তাহলে আমরা তাকে চা বিস্কুট বা বাড়িতে যেটুকু থাকে সেটুকু দিয়েছি, কিন্তু কোনোদিনও কোনো অতিথিকে ফ্রিজের বাসি খাবার খাওয়াইনি। আমি কোনো দিন খাওয়াতে দেখিনি আমার বাবা মাকে, কোনো দিন নিজেরা করিনি, শ্বশুর শাশুড়ি কেউ দেখিনি, আমার ননদও করে না, আমার দিদিও করে না। আমরা প্রত্যেকেই ভারতবর্ষী। ভদ্রমহিলার আস্পর্দাটা না খুব বেড়ে গেছে, জানেন তো। বিতর্ক চাইতে চাইতে নিজেকে কোন জায়গায়, প্রথমত অসভ্য, অহংকারী, উদ্ধত এবং খুব দুর্বিনীত একজন মহিলা, খুব পাজি মহিলা। মানে নাহলে এত বড় আস্পর্ধা, সে বলছে আমরা এরকম করেই থাকি। ধর্মীয় আঘাত সে দিয়েছে সেগুলো তো রয়েইছে, তার পাশাপাশি এই জিনিসগুলো মানে জাস্ট মেনে নেওয়া যাচ্ছে না। আমার এত রাগ হয়েছে আজকে ওটা দেখে। যাই হোক, কি বলবো, ওই থাকে না কিছু কিছু জিনিস। আর এই সমস্ত মানুষকে কেনই বা মানে অন্য দেশের মানুষেরা নেমন্তন্ন করে নিয়ে যায়, তাদের নিজের অনুষ্ঠানেরও তো মান খারাপ হয়। ভারতবর্ষে এত বড় দেশ, গুণী মানুষের, সত্যি প্রকৃত গুণী মানুষের অভাব আছে যে এই সব মানুষকে এত নিয়ে মাথায় তুলে নাচতে হবে? জানি না, মানে নিজেরা অযাচিতভাবে বিতর্কে পড়া, নিজেদের অনুষ্ঠানের মান খারাপ করা, এই মহিলাকে যেখানে সে দেখা। আর একবার সুদীপার রান্নাঘরে আমার একজন পরিচিত খেতে গেছিল, সেতে বলে অসম্ভব এক্সপেন্সিভ, মানে কি বলবো, মানেও খুব একটা উন্নত নয়, খুবই সাধারণ মানের, এবং ভীষণ এক্সপেন্সিভ একটা রেস্টুরেন্ট। জানি না বন্ধুরা, মানে কি বলি, আজকে মাথাটা আমার ভীষণ গরম হয়ে গেছে, জানেন তো। ঠিক আছে, আর কি বলবো, হয়তো বা একটুখানি রুড সাউন্ড করলাম, কিন্তু এটা আমার মনের কথা, যে অতিরিক্ত আস্পর্ধা হয়ে গেছে। ঠিক আছে, আজকের দিনে এই তো হয়েও গেল। একটু ওই ঘরে যাবো, একটু টুকটাক কাজ আছে, তারপর রান্নাঘরটুকু সামনে নিয়ে আমি চলে যাবো শুতে। ব্লগটাকেও শেষ করতে চাই এখানে।
যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য।